আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি আমাদের। স্যার, আপনার কথার লাউডনেস অনেক কম লাগছে। আচ্ছা, এখন দেখো তো ঠিক আছে কিনা? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, মাইকটা একটু ডিস্টার্ব করতেছে মনে হচ্ছে। এনিওয়ে, শুনতে না পেলে বলো, হ্যাঁ? আচ্ছা, আমরা শুরু করি আমাদের প্রসেস চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম। তবে একটা জিনিস তো বলে নিই, আমাদের লাস্ট ক্লাস যেটা ছিল ওই ক্লাসের ভিডিওটা আমার তোমাদের দিতে পারছি না। হ্যাঁ, লাস্ট ক্লাসের ভিডিওটা আমার ওই যে হার্ড ডিস্ক ক্র্যাশ করছে করাতে, সি ড্রাইভে তো জুম ছিল, তো আমার অন্য ড্রাইভ মানে অন্য দিনে পর্যন্ত ব্যাকআপ ছিল, কিন্তু লাস্ট ক্লাসটা ব্যাকআপ ছিল না। সো লাস্ট ক্লাসের ভিডিওটা দিতে পারছি না। আচ্ছা, তাহলে আমরা দেখো লাস্ট ক্লাসে আমরা এই টপিকটা পড়েছিলাম, এই হাউ মাল্টি প্রোগ্রাম। এটা খুব কঠিন একটা টপিক ছিল না, সো আমার অনেক অসুবিধা হবে না। তো আমরা পরে চলে যাচ্ছি। দেখো, আমরা আজকে শুরু করছি হচ্ছে এখান থেকে, ইন্টার প্রসেস কমিউনিকেশন। এই জায়গাতে আমাদের অবজেক্টিভ হচ্ছে যে আমরা জানি যে দুইটা প্রসেস টোটালি আলাদা, কারণ তাদের ডাটা টোটালি ডিফারেন্ট, তাই না? আমরা P1 P2 দুইটা যদি মেমোরিতে প্রসেস থাকে, দুইটা প্রসেস কি সেম? এটা আমরা অলরেডি জানি, তাই না, যে দুইটা প্রসেস আলাদা না, নাকি একটার সাথে কি আরেকটার কোনো সম্পর্ক আছে? ইভেন যদি প্যারেন্ট চাইল্ড রিলেশন হয়, তাও কি আসলে একটার উপর একটা ডিপেন্ডেন্ট কিনা বলতো? না স্যার। ডিপেন্ডেন্ট না। তার মানে P1 আর P2 যদি ডিফারেন্ট প্রসেস হয় অথবা সিমিলার প্রসেসের ক্লোন কপিও হয়, তারপরেও কিন্তু তারা টোটালি ডিফারেন্ট। তাহলে যদি এমন হয় যে P1 আর P2 তাদের নিজেদের মাঝে ডাটা এক্সচেঞ্জ করতে যাচ্ছে, ঠিক আছে, ডাটা শেয়ার করতে যাচ্ছে। সো ডাটা শেয়ার করতে চাইলে যেটা হবে, তোমাকে একটা স্পেসিফিক প্রোটোকল মেনটেন বা ফলো করতে হবে, ঠিক আছে? সেটাকে আমরা বলি ইন্টার প্রসেস কমিউনিকেশন প্রোটোকল, ঠিক আছে, আইপিসি। তো এই যে ইন্টার প্রসেস কমিউনিকেশন, এই ইন্টার প্রসেস কমিউনিকেশন মানে হচ্ছে দুইটা প্রসেস বা তিনটা প্রসেস, একাধিক প্রসেস নিজেদের মাঝে ডাটা শেয়ার করবে, তাদের ইনফরমেশন বা ডাটা শেয়ার করবে। তো ডাটা শেয়ার করতে গেলে একটা ইন্টারেস্টিং প্রবলেম অ্যারাইজ করতে পারে, যে প্রবলেমটা আমরা এখন দেখব। এই প্রবলেমের সলিউশন আমরা কিছু দেখার চেষ্টা করব, ঠিক আছে? আবার বলছি, দেখো যে যখনই তুমি একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে ডাটা শেয়ার করতে যাবে, ঠিক আছে, তখনই কিছু ইন্টারেস্টিং প্রবলেম অ্যারাইজ করতে পারে, যেই প্রবলেমের সলিউশনটা আমরা গ্র্যাজুয়ালি দেখতে থাকবো। এবং তারপর আমরা দেখবো যে অপারেটিং সিস্টেম আবার এই ধরনের প্রবলেমকে কিভাবে ডিল করে, সেগুলো আমরা দেখবো। সো টপিকটা আমাদের ইন্টার প্রসেস কমিউনিকেশন দিয়ে শুরু করছি, কিন্তু বেসিক্যালি আমরা এখন ডাটা শেয়ারিং এর ক্ষেত্রে যে প্রবলেমটা অ্যারাইজ করতে পারে সেই প্রবলেমটা ডিসকাস করব এবং তার সলিউশনগুলো আমরা দেখতে চেষ্টা করব। তাহলে আসো আমরা প্রথমে প্রবলেমটা আলোচনা করি, তারপর আমরা সলিউশনের দিকে যাব। আচ্ছা, প্রথম প্রবলেম দেখো, সেটাকে আমরা বলছি রেস কন্ডিশন। রেস কন্ডিশনটা কি দেখো, এইটা থিওরিটিক্যালি যে অনেক সংজ্ঞা আছে, এরকম সংজ্ঞা টঙ্গা আছে, এগুলো আমরা সংজ্ঞায় যাব না, আমরা কনসেপচুয়ালি জিনিসটাকে বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমাদের অবজেক্টিভ হচ্ছে একাধিক প্রসেস ডাটা শেয়ার করবে। তাহলে দেখো, এই যে আমাদের একটা অ্যারে দেখতে পাচ্ছ মাঝখানে, এই অ্যারেটা হচ্ছে ওই যে আমরা প্রিন্টার ডেমন বলে একটা অ্যাপ্লিকেশনের নাম পড়ছিলাম না, প্রিন্টার ডেমন, মনে আছে প্রিন্টার ডেমন কি জিনিস? আমরা মাইক্রো কার্নেল পড়ার সময় বলেছিলাম যে প্রিন্টার ডেমন হচ্ছে তোমার একটা অপারেটিং সিস্টেমের সিস্টেম কম্পোনেন্ট, যেটা কি করে, এই যে আমরা যখন প্রিন্ট কমান্ড দেই, কি হয় আসলে বলো তো, কে বলতে পারো যে প্রিন্ট কমান্ড দিলে কি হয়? সরাসরি কি তোমার কমান্ডটা প্রিন্টারের কাছে চলে যায় নাকি কি হয়? কেউ বলতে পারবে? আইডিয়া আছে কারো? তুমি যখন ওয়ার্ড বা এক্সেল থেকে বা যখন প্রিন্ট কমান্ড দাও, তখন আসলে কি তোমার প্রিন্ট ডাটাটা ফাইলটা কি সরাসরি প্রিন্টারে চলে যায় না কি হয়, বলতে পারবা কেউ? সারো আর বলবা? স্যার আচ্ছা, প্রিন্টার ডেমনের মাধ্যমে ওএস এর কাছে রিকোয়েস্ট তারপর ওএস তাহলে আচ্ছা, আইডিয়াটা হচ্ছে এরকম যে এটা ধরো আমাদের হার্ডওয়্যার প্রিন্টার, তো অপারেটিং সিস্টেম ছাড়া তো প্রিন্টার কেউ অ্যাক্সেস করতে পারবে না। সো যেটা করা হয় যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ধরো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, তাহলে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যদি কোনো কিছু প্রিন্ট করতে চায়, দেখো কি করবে, সে তার ডকুমেন্টটা রেডি করে, এই প্রিন্টার ডেমনটা হচ্ছে আমরা জানি অপারেটিং সিস্টেমেরই কম্পোনেন্ট, এটাকে আমরা বলি সিস্টেম অ্যাপ্লিকেশন। তাহলে এই সিস্টেম অ্যাপ্লিকেশনের কিন্তু এই প্রিন্টার অ্যাক্সেস করার রাইট আছে, তার মানে যেহেতু ওএস এরই কম্পোনেন্ট, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু জেনারেল অ্যাপ্লিকেশন না, ঠিক আছে, ইউজার অ্যাপ্লিকেশন না, এটা যেহেতু সিস্টেম অ্যাপ্লিকেশন, এটা
প্রিন্টার অ্যাক্সেস করতে পারবে। আমরা জানি যে সিস্টেম অ্যাপ্লিকেশন হার্ডওয়্যার অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, তাহলে অপারেটিং সিস্টেমের এই কম্পোনেন্টটা সবসময় তোমার কি হবে, মেমোরিতে লোডের অবস্থায় থাকবে প্রিন্টার ডেমোটা। তো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে যখন তুমি কোনো প্রিন্ট কমান্ড দিবা, তোমার অ্যাপ্লিকেশন কি করবে, তোমার ডকুমেন্টটাকে প্রসেস করে এই প্রিন্টার ডেমনের কাছে ট্রান্সফার করে দিবে, তারপর প্রিন্টার ডেমনের কাছে হ্যান্ড ওভার করে দিবে। আচ্ছা, প্রিন্টার ডেমনের কাছে যে হ্যান্ড ওভার করলো, এই ডেমনটা এই যে দেখো এই ছবিটার মতো এরকম একটা কিউ মেনটেন করে। ঠিক আছে, এই কিউ মানে কি বলতো, তার মানে যার ডকুমেন্ট আগে আসবে তার ডকুমেন্ট আগে প্রিন্ট হবে, তাই না? এখানে তো কোনো প্রায়োরিটির কিছু নাই, সিম্পল অ্যালগরিদম। যার ডকুমেন্ট আগে আসবে তার ডকুমেন্ট আমরা প্রিন্টারে আগে পাস করব, তারটা শেষ হলে তার পরেরটা ধরবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আইডিয়া। তাহলে এই যে প্রিন্টার ডেমন যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছে তার এই যে ইন্টারনাল যে কিউটা দেখতে পাচ্ছ, এই কিউ থেকে সে একটা একটা করে ডাটা নিয়ে প্রিন্টারে পাস করবে। তাহলে বলতো তার যে এই যে কিউটা, এই কিউতে ডাটা রেখে যাবে কারা, ডাটা রাখবে কারা এই কিউটাতে? এই কিউতে ডাটা আসবে কোত্থেকে? প্রিন্টার ডেমনের নিচের ডাটা আসবে নাকি অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো থেকে ডাটা আসবে বলো তো? স্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আচ্ছা, তাহলে অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো থেকে যদি ডাটা আসতে হয়, ধরো সে এটা হচ্ছে P1, তাহলে P1 যদি কোনো কিছু প্রিন্ট করতে চায় তাকে কি করতে হবে, তার ডাটাটা আগে প্রসেস করতে হবে না প্রিন্টারের জন্য? প্রসেস করার পরে কি করতে হবে বলতো, এই ডাটাটাকে এই কিউতে স্টোর করে দিতে হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে কি ডাটা শেয়ারিং আছে কিনা বলো তো? ডাটা যে আমরা একটু আগে বলছিলাম যে ডাটা একটা প্রসেস একটা প্রসেসের সাথে ডাটা শেয়ার করবে, এখানে কি ডাটা শেয়ারিং আছে বলে মনে হচ্ছে কিনা দেখো তো। Yes, sir. আচ্ছা, শেয়ারিং আছে এই জন্য দেখো যে এই যে কিউটা দেখতে পাচ্ছ, এই কিউটা হচ্ছে প্রিন্টার ডেমনের কিউ। সো প্রিন্টার ডেমন তার এই কিউটা সবার সাথে শেয়ার করছে। সব অ্যাপ্লিকেশন প্রোগ্রামই কি করতে পারছে, একটা স্পেসিফিক ওয়েতে এই কিউতে এসে তার ডাটা রেখে যেতে পারছে। তাহলে এটা আমরা ক্লিয়ার হলাম যে প্রিন্টার ডেমন অ্যাপ্লিকেশনটার একটা ইন্টারনাল কিউ আছে, এই কিউতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামরা এসে তাদের প্রিন্টিং এর ডকুমেন্টগুলো রেখে যায়। আর এই প্রিন্টার ডেমনটা কি করে, যেহেতু কিউ বললাম, একটা একটা করে ডাটা প্রিন্ট করতে থাকে। তাহলে এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা স্ক্রিনটা একটু ক্লিয়ার করে আসি, দেখো। আচ্ছা, তাহলে দেখো নরমালি একটা কিউ মেইনটেইন করতে গেলে কি বলো, কি কি লাগে বলো তো? কিউ মেইনটেইন করতে গেলে দুইটা ভ্যারিয়েবল লাগে না একটা কিউ যদি তুমি হ্যান্ডেল করতে চাও? জি স্যার। স্ট্যাকের জন্য একটা হলেই হয়, কিন্তু কিউর জন্য আমরা জানি দুইটা লাগবে। তাহলে দেখো এই যে ইন এবং আউট বলে দুইটা ভ্যারিয়েবল আছে। তাহলে এই যে কিউটাতে দেখো, কিউতে এই মুহূর্তে ইনের ভ্যালু 7, আউটের ভ্যালু 4। এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে যে এই যে 4 নাম্বার ইন্ডেক্সটা, এই 4 নাম্বার ইন্ডেক্সের ডাটাটা এখন প্রিন্টারে প্রিন্ট হচ্ছে। তাহলে 5 এবং 6 কিন্তু এখনো প্রিন্ট হয়নি, তাই না? এই দুইটা এখনো বাকি আছে না? আর এই ইনের ভ্যালু 7 মানে কি, কেউ বলতে পারবে ইনের ভ্যালু 7 মানে কি? 7 মানে কি? ইন 7 মানে হচ্ছে খালি জায়গাটা না নাকি? নতুন এলিমেন্ট 7 আসবে। হ্যাঁ, তার মানে নতুন কেউ যদি তার কোনো ডাটা রাখতে চায় কোথায় রেখে যাবে বলতো? এই 7 নম্বর ঘরটাতে রেখে যাবে না ইনের ভ্যালু যেটা? Yes, sir. আচ্ছা, ফাইন। তাহলে দেখো আমরা এইবার ভাবে চিন্তা করি, প্রসেস P1 আর P2 তোমার কম্পিউটারে রান করছে এই মুহূর্তে। P1 আর P2, ঠিক আছে, তোমার কম্পিউটারে P1 আর P2 রান করছে। অপারেটিং সিস্টেম আমরা জানি শিডিউলিং অ্যালগরিদম পড়ে ফেলছি, যে আমরা জানি যে একটা প্রসেস তো দীর্ঘ সময় রান করে না, কিছুক্ষণ পর পর কনটেক্সট সুইচ হয় রাউন্ড রবিন যদি ইউজ করো। তাহলে দেখো এই মুহূর্তে ধরো P1 কে অপারেটিং সিস্টেম সুযোগ দিয়েছে, তাহলে P1 কি করলো, তার একটা প্রিন্ট দেওয়া দরকার, মানে ডাটা প্রিন্ট করা দরকার। তাহলে সে কি করবে বলতো, তার ডকুমেন্ট আগে রেডি করলো, রেডি করে এবার কি করবে, এই স্পুলারের সাথে বা এই যে প্রিন্টার ডেমনের সাথে কমিউনিকেট করবে না P1, কারণ ওর কাছে তো ডাটা হ্যান্ড ওভার করতে হবে। তাহলে ওকে যে কমিউনিকেট করলো, ওর কাছ থেকে প্রিন্টার এই যে প্রসেস P1 কি জানতে চাইবে বলতো, এই ইনের ভ্যালুটা জানতে চাইবে না? Yes, sir. আচ্ছা, ফাইন। তাহলে দেখো এই যে আমি এখানে লিখে রাখলাম P1 প্রসেস সিস্টেম অ্যাপ্লিকেশন প্রিন্টার ডেমনের কাছে জানতে চাইলো ইনের ভ্যালু কত। তাহলে ইনের ভ্যালু কত রিটার্ন আসবে বলতো?
ডেমনের কাছ থেকে? 4 ইনের ভ্যালু, ইন, আউটের ভ্যালু না। 7 7, হ্যাঁ। 4 হচ্ছে তোমার যেটা প্রিন্ট হচ্ছে। তাহলে এখন বলো তো এই P1 কে কি করতে হবে? এই যে এটার নাম যদি আমরা কিউ বলি, দেখো তো আসলে এরকম একটা কোড রান করতে হবে না? প্রিন্টার ডেমনের কিউ তার 7 নাম্বার ঘরে ডাটাটা রেখে দিতে হবে না তার? বলো তো এই হচ্ছে আমাদের কোডটা না? জি স্যার আচ্ছা, তাহলে P1 কি করলো? প্রথমে কমিউনিকেশন করলো প্রিন্টার ডেমনের সাথে, কমিউনিকেশন করে বললো তোমার ইনের ভ্যালু কত, ইনের ভ্যালু 7 ফেরত আসলো। এখন তাকে কি করতে হবে? এই যে Q7 যেটা, এই কিউটা কি আমার নিজের কিউ নাকি ডেমনের কিউ বলো তো? ডেমন রাইট, তাহলে ডেমনের কিউতে আমরা আমার ডাটাটা রাখবো। আচ্ছা, এখন দেখো এটা তো রোল নাম্বার 38 কে মিউট করি, ওর ক্ষেত্রে শব্দ আসতেছে। আচ্ছা দেখো, এটা তো স্ট্রেট ফরওয়ার্ড প্রসিডিওর। এখন দেখো গন্ডগোল কোন জায়গায় লাগতে পারে। ধরো আমি ইনের ভ্যালু 7 জানলাম, ঠিক আছে, ইনের ভ্যালু 7 জেনে ফেলেছি। এখন আমি এই লাইনটাতে আছি, এই যে, তাহলে এখানে 7 না লিখে আমরা কি লিখবো? এখানে ইন লিখবো না আসলে? জি স্যার আচ্ছা, একটাকে আমি এক কাজ করি, আরেকটু ক্লিয়ার ওয়েতে লিখি, তাহলে জিনিসটা সুবিধা হবে। দেখো P1 এর প্রসিডিউর গুলো কি কি, P1 আর এখানে P2 লিখে রাখি। তাহলে দেখো P1 প্রথমে কমিউনিকেট করলো গেট ইন, মানে গেট ইনের ভ্যালুটা রিসিভ করো। তাহলে বলো তো তার এখানে এই ভ্যারিয়েবল ইনের ভ্যালুটা কত হবে? ধর আমি ভ্যারিয়েবল জে ইকুয়াল টু ইন, তাহলে বলো তো জে এর ভ্যালু কত? 7 7। তাহলে তাকে কি করতে হবে? কিউ জে ইকুয়াল টু ডাটা, এই লাইনটা এক্সিকিউট করতে হবে না? জি স্যার আচ্ছা ফাইন, আমি এটা লিখে রাখলাম। তাহলে এক্স্যাক্টলি পি এর জন্য আমি এই কাজটা করে রাখি, গেট ইন, ইনের ভ্যালু নাও। সে তার একটা ভ্যারিয়েবলের ভিতরে ইনের ভ্যালুটা নিল। আমি কিন্তু জাস্ট এটা কোড লিখতেছি, এটা কিন্তু কোনো সিনট্যাকটিক্যালি কারেক্ট না, হ্যাঁ, জাস্ট খালি বোঝানোর জন্য লিখতেছি। এটা আবার তোমরা কেউ মনে করে স্যার এইভাবে কোড লিখলেন কি? হ্যাঁ, এটা জাস্ট খালি বোঝানোর জন্য লিখতেছি, এটা কিন্তু প্রপার কোনো ওয়েতে লিখতেছি না। কিউ জে ইকুয়াল টু ডাটা। আচ্ছা, তাহলে দেখো এই জায়গাতে আমরা P1 কে সুযোগ দিয়েছি, প্রথমে P1 এই লাইনটা এক্সিকিউট করেছে, এই লাইনটা এক্সিকিউট করেছে। এই লাইনে যখন আসছে, দেখো ভালো করে দেখো, P1 এই লাইনে যখন আসছে তখন অপারেটিং সিস্টেম P1 কে বলেছে তোমার টাইম কোয়ান্টাম শেষ হয়ে গেছে। তাহলে এই লাইনটা কিন্তু এক্সিকিউট করতে পারেনি অপারেটিং সিস্টেমের। এই যে P1 যে লাইনটাতে আমরা অ্যারো দিয়ে রেখেছি, দেখো কিউ জে ইকুয়াল টু ডাটা, এই লাইনটা কিন্তু এক্সিকিউট এখনো করেনি। তাহলে বলো তো এই যে 7 নাম্বার ঘরে কি আসলে এখানে কি কোনো ডাটা রাইট হয়েছে? এই ঘরটাতে কি কোনো ডাটা এখনো রাইট হয়েছে বলো তো? ডাটা রাইট হয়নি। তাহলে কনটেক্সট সুইচ হয়ে গেল, সুইচ হয়ে অপারেটিং সিস্টেম এখন P2 কে সুযোগ দিল। তাহলে P2 কি করতে বলো তো? ও আচ্ছা, আরেকটা কাজ করতে হয় বলো তো, ডাটা রাখার পরে ইনকে এক করে বাড়াতে হয় না? Yes. আচ্ছা, তাহলে আমাকে বলো তো যে এখন P2 যদি সুযোগ পায়, P2 যদি বলে গেট ইন, এখানে কত পাওয়া যাবে ইনের ভ্যালু? ইনের ভ্যালু কি 8 হয়েছে? না স্যার ইনের ভ্যালু এখনো 7ই রয়ে গেছে না? জি স্যার আচ্ছা ফাইন, তাহলে ইনের ভ্যালু যদি 7 থেকে যায়, তাহলে বলো তো P2 এর জন্য এই জে এর ভ্যালু 7 না? জি স্যার তাহলে এটা কত হবে? এটা Q7। তাহলে Q7 ইকুয়াল টু ডাটা, তাহলে কি হবে বলো তো? P2, এখানে P2 কি তার ডাটা রাইট করে দিবে না? জি স্যার ঠিক আছে কিনা দেখো, P2 ডাটা। জি স্যার। তাহলে ডাটা রাইট করার পরে এই ইনের ভ্যালু কত হয়ে যাবে বলো তো? এই লাইনটাতে যদি চলে আসে ইন ইকুয়াল টু ইন প্লাস 1, তাহলে ইনের ভ্যালু কত হয়ে যাবে বলো তো? 7 থেকে চেঞ্জ হয়ে স্যার 8 হয়ে গেল। আচ্ছা, এখন P2 র তো কাজ শেষ, প্রিন্টারের কাছে তার ডাটা হ্যান্ড ওভার করে দিচ্ছে, 7 নাম্বার ঘরে তার ডাটা আছে। এখন যদি কনটেক্সট সুইচ হয়ে P1 কে সুযোগ দেয়, কেউ বলতে পারবা P1 কোন জায়গা থেকে এক্সিকিউশন শুরু করবে? এখন P1 কে চান্স দেওয়া হয়েছে, P1 কোথা থেকে শুরু করবে? P1 কি নতুন করে কাজ শুরু করবে, নাকি তার প্রসেস কন্ট্রোল ব্লক থেকে ডাটা রিড করে এক্স্যাক্টলি যেখান থেকে কনটেক্সট সুইচ হয়েছিল ওই জায়গা থেকে রিজিউম করার কথা না P1 কে? জি স্যার
তাহলে সেটা কোন জায়গাটা দেখো তো, এই যে এখান থেকে রিজিউম করার কথা না, এই যে এই জায়গায় এই যে অ্যারোটা বোল্ড করলাম, এখান থেকে রিজিউম করার কথা না? জি স্যার। তাহলে বলো তো এখানে জে এর ভ্যালু কত? 7। 7। তাহলে সে তো কারণ কি বলতো, সে ইনের ভ্যালু আগেই দেখে আসছে না 7। জি স্যার। আচ্ছা তাহলে যদি এখানে সে 7 দেখে ফেলে, তাহলে আমাকে একটা জিনিস বলো তো, প্রসেস P1 কি করবে বলো তো? এই লাইনটা যদি সে এক্সিকিউট করে তাহলে কি ঘটনা ঘটতে পারে বলো তো? স্যার ওভাররাইট হয়ে যাবে আগের থেকে। ওভাররাইট হয়ে যাবে, এক্স্যাক্টলি। তার মানে প্রসেস P1 এই ঘরটাতে ওভাররাইট করে P1 তার নিজের ডাটাটা রেখে দিবে, P1's ডাটা রেখে এবার সে ইনের ভ্যালু কত করবে? ইনের ভ্যালু কি 9 করবে না 8 করবে বলো তো? স্যার স্যার 9 করবে না তো, কারণ ইনের ভ্যালু তো সে আগে রিড করেই আছে। স্যার বলো। স্যার এখানে যে ইন ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা, স্যার এটা কি গ্লোবালি ডিক্লেয়ার করা না? মানে যে কোনো প্রোগ্রামের জন্য যে কোনো প্রোগ্রাম যদি কাজ করে চলে যায়। এটা তো গ্লোবাল হচ্ছে এই স্পুলারের কাছে, ইনটা তো গ্লোবাল হচ্ছে স্পুলারের কাছে। স্পুলারটা তো ইন ভ্যারিয়েবলটা কোনো জায়গায় পাবলিশ করে রাখেনি যেখান থেকে সে রিসিভ করবে। যখনই কোনো একটা প্রসেস প্রিন্টার ডেমনে ডাটা রাখতে যাইবে তখন সে ইনের ভ্যালুটা একটা এপিআই কল দিয়ে, ওই যে আমরা সিস্টেম কল দেখেছিলাম না, জি স্যার। সে একটা এপিআই কল দিয়ে ইনের ভ্যালুটা রিসিভ করবে ফার্স্টে, করে তারপরে কি করবে, সে ওই করসপন্ডিং লোকেশনে সে ডাটাটা রাখবে, এই যে ডাটাটা রাখবে, রেখে ইনের ভ্যালু 1 ইনক্রিজ করে চলে যাবে। তার মানে ডেমনের কাছে কিন্তু তুমি ডাটা হ্যান্ডওভার করছো না, খালি কি করছো বলতো, তার স্পেসিফিক কিউতে তুমি ডাটা রাইট করে দিয়ে চলে যাচ্ছ। তাহলে ডেমন কি আসলে বলতো তোমার ডাটা রিসিভ করার জন্য কি তাকে কোনো অ্যাটেনশন দিতে হচ্ছে? না স্যার। তার মানে ডেমন কিসে ব্যস্ত বলতো? ডেমন হচ্ছে প্রিন্টিং এর কাজে ব্যস্ত। সে প্রিন্টারের কাছে পাস করতেছে, প্রিন্টার ঠিক মতো প্রিন্ট করছে কিনা, পেজ আউট হয়ে গেল কিনা, পেজ জ্যাম হইলো কিনা, এগুলা খেয়াল করতেছে। আর তার কিউতে অন্য প্রসেস গুলো কি করতেছে, ডাটা এসে রেখে যাচ্ছে। তার মানে প্রিন্টার ডেমনের কোনো টেনশন নাই, যার যার প্রিন্ট করা দরকার, আমার এই যে ব্যাগ ওপেন করা আছে কিউতে এসে ডাটা রেখে যাও। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। জি স্যার। আচ্ছা তাহলে এখানে দেখো, এই সিচুয়েশন এখন যেটা হলো, P1 যখন ডাটাটা এক্সিকিউট করবে, যেই লাইনটা, P1 আসলে ওই Q7, এই Q7 পজিশনটাতে তাতেই সে কি করবে, P1 তার ডাটা রেখে চলে যাবে। এবং ইনের ভ্যালু সে কত করবে দেখো, ইনের ভ্যালু সে কত দেখে আসছিল বলো তো, ইনের ভ্যালু সে কত পেয়েছিল যখন রিকোয়েস্ট করেছিল? 7। 7। তাহলে সে কিন্তু ইনের ভ্যালু কিন্তু আবার চেক করবে না, তাহলে তো আমাদের প্রসেস কন্ট্রোল ব্লকের কনসেপ্ট ভুল হয়ে যাবে। কারণ আমরা জানি একটা প্রসেস যতটুকু কাজ করেছে ঠিক ততটুকু জায়গা থেকে কিন্তু আবার তাকে কি করতে হবে, রেস্টোর করতে হবে। তাহলে ইনের ভ্যালু কিন্তু সে অলরেডি উপরের লাইনটা এক্সিকিউট করেই নিচে নেমেছিল, সেই জন্য উপরের লাইন কিন্তু আবার রি এক্সিকিউট করার কোনো সুযোগ নেই। সো সে কি করবে, ইনের ভ্যালু 8 করে দিবে, ইন প্লাস 1, তার মানে এটা হয়ে যাবে 7 প্লাস 1 ইকুয়াল টু 8। তাহলে বলো তো, এই যে ঘটনাটা ঘটলো, এই জায়গায় একটা প্রসেসের ডাটা লস হলো না? কার ডাটা লস হয়েছে বলো তো, কার ডাটা লস হয়েছে? P2 ডাটা। তাহলে কার ডাটা থাকলো? যে শেষে এক্সিকিউট করলো তার ডাটাটাই থাকলো না আসলে এখানে? জি স্যার। তাহলে প্রথমে P1 রান করেছিল, তারপরে P2 তার ডাটা রেখে চলে গিয়েছিল, তারপরে P1 এসে তার P2 এর জায়গায় তার ডাটাটা ওভাররাইট করে দিয়ে চলে গেছে। তাহলে এইরকম যদি ঘটতে থাকে যে তুমি অপারেটিং সিস্টেমের প্রোগ্রামের কাছে ডাটা পাস করলা, অপারেটিং সিস্টেমের কাছে পাস করে আমি তো নিশ্চিন্ত যে আমার কাছে আমার ডাটা তো প্রিন্টারে যাবেই, তুমি দেখলা যে তোমার ডাটা প্রিন্ট হচ্ছে না কখনই, তার মানে কোনো কারণে তোমার ডাটা আরেকটা প্রসেস দিয়ে ওভাররাইট হচ্ছে। তাহলে আমরা কি এরকম বলতে পারি কিনা যে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা হচ্ছে এই যে Q7, এই 7 নাম্বার পজিশনটার যে এই যে একটা পজিশন, এই পজিশনটা কি বলতো, P1 এবং P2 দুইটা প্রসেসের মাঝে শেয়ার ছিল না? দেখো এটা বলতে পারবো কিনা, শুধু 7 নাম্বারটা পুরো কিউটাই শেয়ার্ড না? জি স্যার। তো যখনই তুমি কোনো একটা রিসোর্স একাধিক প্রসেসের সাথে শেয়ার করবা, তখন এখানে কি গন্ডগোল হতে পারে, যে কে কোন সময় ডাটা এখানে রেখে দিল তার উপরে ডিপেন্ড করবে না কারটা থাকবে। যেমন এখানে কি হচ্ছে বলতো, যে শেষে ডাটা রাইট করেছে তার ডাটাটা রয়ে গেছে, আর যে আগে রাইট করেছে তার ডাটাটা ওভাররাইট হয়ে গেছে না? জি স্যার। তাহলে আমরা কি বলতে পারি যে শেয়ার্ড রিসোর্সের জন্য
দুইটা প্রসেস P1 এবং P2 একটা রেস করতেছে আসলে, এই রেসে উইনার কে হইছে বলতো? এই রেসে উইনার শেষে যে আসবে শেষে যে আসবে। তাহলে এই যে রেস একটা হলো, তুমি হয়তো বলতে পারো যে স্যার রেসে হচ্ছে P1 জিতে গেছে, ফাইন, কিন্তু আসলে এই রেসের কারণে P2 ডাটা যে লস হলো, এটা কি আসলে ক্ষতিকর ব্যাপার হলো না জিনিসটা? তুমি যদি অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর দেখো যে তোমার ডাটা ওভাররাইট হয়ে যাচ্ছে, কখনো প্রিন্ট হয় কখনো প্রিন্ট হয় না, তাহলে ওএস এর উপর তোমার কি হবে বলতো? বিশ্বাস কি চলে যেতে থাকবে না নাকি? যে কি ব্যাপার, এটা কাজ হচ্ছে না। তার মানে শেয়ার্ড রিসোর্স যখন তুমি দুইজনকে ওপেন করে রাখছো, দুইজন বা তিনজনের কাছে, তখন কার ডাটাটা যে ফাইনালি ওই ঘরে থাকবে এটা কিন্তু তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারছো না। তাহলে এই সিচুয়েশনটাকে আমরা বলছি হচ্ছে রেস কন্ডিশন। আচ্ছা, আরেকটা एग्जांपल দিই রেসের। যেমন ধরো এখানে আমরা দেখলাম যে যে ডাটা লাস্টে রাইট করলো তার ডাটাটা থাকলো। আচ্ছা, এই एग्जांपलটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা কারো কোনো মানে সন্দেহ বা যে কোনো কোশ্চেন যেটা মনে হচ্ছে যে আমি কভার করিনি, মানে রেস কন্ডিশনটা বোঝা গেল কিনা, কেন রেস হলো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। 41 কিছু বলবা? না স্যার। আচ্ছা, তাহলে দেখো আরেকটা एग्जांपल আমরা যদি একটু চিন্তা করি এভাবে, যেমন ধরো এটা আমরা বন্ধ করে দিই। আচ্ছা, তোমরা অনলাইনে কি কখনো বাসের টিকিট কাটছো বা ট্রেনের টিকিট অথবা প্লেনের টিকিট কাটছো অনলাইনে? আচ্ছা, ধরো তুমি আহ, এখন যদিও লকডাউন চলছে, আমি জেনারেল সেন্সে বলি, তো ধরো যে তুমি আজকে রাতে কক্সবাজার যাবা, তো তুমি কি করলা, অনলাইনে বাসের টিকিট পারচেজ করার জন্য বাস খুঁজতেছো, তো দেখলা যে একটা মাত্র বাসই আছে B1, এই বাস ছাড়া কোনো নাই। তাহলে এই B1 বাসের আবার ওই A2 যে টিকিটটা, এই ঘরটা খালি আছে এই মুহূর্তে। B1 বাসে বাসের B1 বাস, তার হচ্ছে এই A2 সিটটা, এই একটা সিটই খালি আছে। তাহলে একটা জিনিস বলো তো, এই যে বাসের টিকিট আমরা পারচেজ করছি, এটা কি খালি একা তুমি পারচেজ করো, নাকি এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকেই যে কেউ আজকে রাতে কক্সবাজারের টিকিট পারচেজ করতে পারবে না? আচ্ছা, ধরো তুমি চেক করতেছো, ঠিক আছে, তুমি চেক করতে গিয়ে বাসা থেকে দেখলা যে A2 সিটটা খালি আছে, এই মুহূর্তে ভ্যাকেন্ট আছে, এটা ভ্যাকেন্ট। তো তুমি এখনো কিনোনি টিকিট, তুমি ভ্যাকেন্ট দেখতে পাইলা। আবার আমিও ধরো বাসা থেকে দেখলাম, তাহলে আমিও ভ্যাকেন্ট দেখতে পাবো না এটা? আচ্ছা ফাইন, তাহলে তুমিও খালি দেখতে পাচ্ছ, আমিও খালি দেখতে পাচ্ছি, কেউ তো এখনো কিনি নেই। তাহলে এখন ধরো একদম মোমেন্টারিলি এভাবে চিন্তা করো যে একদম মোমেন্টারিলি একই সময়ে এটা তুমিও পারচেজ করা শুরু করলা, আমিও পারচেজ করা শুরু করলাম। তাহলে অনলাইন পারচেজ যেহেতু তুমি ভিসা কার্ড দিয়ে পারচেজ করবে, আমিও ধরো ভিসা কার্ড দিয়ে পারচেজ করতেছি, তো তুমিও খালি দেখেছো আমিও খালি দেখেছি, তো এই কি করলাম, তুমিও পেমেন্ট করা শুরু করলা আমিও পেমেন্ট করা শুরু করলাম। তাহলে এখানে বলো তো, ধরো আমার পেমেন্টটা কোনো কারণে ভিসা কার্ডের ইনপুট আমি তাড়াতাড়ি দিয়েছি, আমার পেমেন্টটা আগে হয়ে গেছে, তাহলে কি বলতো A2 টিকিটটা, এই A2 টিকিটটা আমার নামে ইস্যু হয়ে যাবে না? আচ্ছা, তো তুমি তো আবার একটা ট্রানজাকশনের মাঝে আছো, তুমিও তো A2 পারচেজ করতেছো, তুমিও পারচেজ করতেছো, তোমার পারচেজটাও পেমেন্টটাও ডান হয়ে গেল। এখন বলো তো কি হবে, তোমার নামেও একটা A2 টিকিট জেনারেট হবে না? কারণ তুমি তো মাঝপথে ছিলে, তোমাকে তো আর ডিনাই করা যাবে না, কারণ তুমি খালি দেখেছো, তো আমিও খালি দেখেছি তুমিও খালি দেখেছো, দুজনই এট এ টাইম একদম মোমেন্টারিলি একই সেকেন্ড বা মিলি সেকেন্ডে আমরা ট্রানজাকশন শুরু করেছি। সো এটা তো হতেই পারে, কারণ আমরা যেহেতু হাজার হাজার লোক একসাথে প্যারালাল অ্যাক্সেস করবে, সো দুইটা পার্ট ট্রানজাকশন একই টাইমে হতেই পারে। তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম অ্যারাইজ করলো বলো তো, দুইজনের নামেই টিকিটটা ইস্যু হয়ে গেল না? আচ্ছা, তাহলে একটা জিনিস চিন্তা করো, যে যদি দুজনের নামে টিকিট ইস্যু হয়ে যায়, তাহলে রাত্রেবেলা কক্সবাজার যাওয়ার জন্য যখন দুইটা এই টিকিট নিয়ে দুইজন আসবে, তখন একটা বিরাট ঝামেলা লেগে যাবে না, মারামারি লেগে যাবে না? যে আমিও টিকিট কাটতাম আপনিও টিকিট কাটলেন, হ্যাঁ, তাহলে কে যাবে আসলে? তাহলে অপারেটিং সিস্টেম যদি এভাবে চিন্তা করে যে যদি আমি এটা অ্যাভয়েডও করতে পারতাম, আসলে কার নামে টিকিটটা ইস্যু হইতো বলো তো, যদি অ্যাভয়েডও করতে প্রথমে চাইতাম? যে পেমেন্ট কনফার্ম, তার মানে যার পেমেন্টটা, ধরো আমার পেমেন্টটা আগে কনফার্ম হয়েছে, তাহলে আমার নামে টিকিটটা ইস্যু হইতো। তাহলে আমার নামে যদি টিকিটটা ইস্যু হয়ে যায়, তাহলে তোমার পেমেন্টটা তো ডান হয়ে গেছে,
তাহলে তোমাকে আবার কি করার দরকার? তুমিও তো রিফান্ডের প্রশ্ন আসবে, বিভিন্ন কিছু আসলে, তাহলে তুমি একটা বিরক্ত হবে না যে আমিও টিকিটটা সব পেমেন্ট করে ফেললাম, এখন বলতেছে টিকিট নাই? আসলে কি এটা কি ডিজায়ার্ড কোনো সিচুয়েশন? তাহলে এই যে সিচুয়েশনটা, এইখানে আমরা আসলে একটা সিটের জন্য একাধিক লোকজন রেস করতেছিল না, বলো তো, একটা সিটের টিকিট কাটার জন্য। জি স্যার। তাহলে উইনার কে হইছে এখানে বলো তো? যে আগে পেমেন্ট কমপ্লিট করবে সে উইনার হলো না এখানে? জি স্যার। তাহলে আগের এক্সাম্পলে কি দেখলো, মানে এই এক্সাম্পলটাতে কি ছিল? উইনার কে হয়েছিল? যে লাস্টে ডাটা রাইট করেছে সে আগেরটা ওভাররাইট করে দিয়ে চলে গেছে। আর এখন আমরা কি বললাম, যে যে প্রথমে পেমেন্ট কনফার্ম করেছে সে হচ্ছে উইনার হয়েছে। তাহলে রেস কন্ডিশনের ক্ষেত্রে আমরা আসলে কি দেখতেছি বলতো? যখনই তুমি একটা রিসোর্সকে শেয়ার করবা, শেয়ার রিসোর্স, ঠিক আছে, P1 এদিকে, P2 এদিকে, P3 এদিকে, তাহলে যখন একটা শেয়ার্ড রিসোর্স তুমি ইউজ করতেছো একাধিক প্রসেসের সাথে, তখন এই শেয়ার্ড রিসোর্সটা আসলে ফাইনালি কে অ্যাক্সেস করতে পারবে বা কে পাবে, এটা আইদার ডিপেন্ড করতেছে না যে কে সবার শেষে এক্সিকিউট করলো অথবা কে আগে এক্সিকিউট করলো, তার উপর ডিপেন্ড করতেছে না, বলতো? জি স্যার। তাহলে এই যে রেস কন্ডিশন, এইটা আসলে ডিজায়ার্ড কোনো সিচুয়েশন না, কারণ এই ধরনের সিচুয়েশনে আইদার ডাটা লস হইতে পারে, অথবা ওই যে আমরা যেটা দেখলাম যে বাসের টিকেটের ক্ষেত্রে ওই কোম্পানির টিকিট কাটাই কিন্তু আমি বন্ধ করে দিব, যে কি ব্যাপার, এই কোম্পানিতে টিকিট কাটতে গেলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমার টিকিট পারচেস হয় না, ওরা বলে আপনারটা হবে না, আরেকজনকে দিয়ে দিছি টিকিট, হ্যাঁ, আপনার টাকা ফেরত দিব, তারপরে ঘুরাইতেছে, এই করতেছে, তাহলে কিন্তু ওই বাসের টিকিট কিন্তু আমি আর কাটবো না। আবার সিমিলারলি অপারেটিং সিস্টেমে যদি এরকম ঘটনা ঘটতে থাকে যে ডাটা শেয়ার করলাম, প্রিন্টারে পাস করতেছি, ডাটা আর থাকছে না, ঠিক আছে, ডাটা লস হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি ওই অপারেটিং সিস্টেমের প্রতিও কিন্তু আমার ট্রাস্ট চলে যাবে। তার মানে যখন তুমি কোনো ডাটা শেয়ার করতে যাবে একাধিক প্রসেসের মাঝে, কি করলে এটা আটকানো যেত বলো তো? কি করলে আটকানো যেত? একটা জেনারেল স্ট্র্যাটেজি চিন্তা করে বলো তো, কি করলে এই রেসটা আটকানো যেত? স্যার যখন একটা প্রোগ্রাম রাইট করতে থাকবে তখন বাকি কোনো প্রোগ্রামকে রাইট করতে দেওয়া হবে না, বা প্রোগ্রাম যখন এন্ড হবে তখনই আচ্ছা, তার মানে ঠিক আছে, তোমার কথা বুঝতে পারলাম যে তুমি যখন কোনো একটা শেয়ার্ড রিসোর্স অ্যাক্সেস করতেছো, এইটাকে কি করতে হবে বলতো? এক্সক্লুসিভলি লক করে নেওয়া ভালো না? একদম আটকাই নিব যাতে কেউ আর ধরতে না পারে, নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা একটা সলিউশন, তার মানে তোমাদের কাছ থেকে একটা সলিউশন আসলো, এবং এটাই আসলে বেশ ভালো একটা ইফেক্টিভ সলিউশন, যে আমরা যখন কোনো একটা রিসোর্স, শেয়ার্ড রিসোর্সকে অ্যাক্সেস করব, ওই রিসোর্সটা অ্যাক্সেস করার আগে আমি রিসোর্সটাকে আগে লক করে দিব। তো যদি লক করতে পারি তাহলে আমি লক করে কাজ শেষ করব, কাজ শেষ করে আবার কি করতে হবে বলো তো? একটু কষ্ট করে আনলক করে দিতে হবে না ভাই শেয়ার রিসোর্সটা, কারণ আনলক না করলে তো আর অন্য কেউ ডাটা রাইট করতে পারবে না, ঠিক কিনা বলো তো? আমি যদি এই কিউটাকে যদি আমি লক করি, কিউটাকে লক করে যদি ডাটা রাইট করি, তার মানে গ্যারান্টিড যে আমার রেস কন্ডিশন হবে না। আমি যে এখানে রাইট করব এটা কনফার্ম, তার মানে ওই যে আমরা আগে দেখেছিলাম ইনের ভ্যালু রিসিভ করা, ইনের ঘরে ডাটা রাইট করা, আর ইনের ভ্যালু in+1 করা, এই তিনটা কাজ যদি আমি করার আগে যদি রিসোর্সটাকে লক করে নিতাম, তাহলে কি হতো বলতো? তাহলে কি আর রেস কন্ডিশন হইতো? না স্যার। তাহলে লক কিউ, এই যে আমি লিখলাম লক কিউ, কিউটাকে লক করো, তারপরে ইনের ভ্যালু নাও, ডাটা রাখো, ইনের ভ্যালু 1 বাড়াও, এরপরে কি করো, যাওয়ার সময় কি করো, ফাইনালি আনলক কিউ। দেখো তো তাহলে কি কাজ করবে কিনা সিস্টেম? জি স্যার। আচ্ছা, তাহলে রেস কন্ডিশনটা যেহেতু ডিজায়ার্ড কোনো সিচুয়েশন না, এটা কিন্তু তোমাকে অবশ্যই কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। দেখবা তুমি যখন অনলাইনে বাসের টিকিট কাটতে যাও কোনো কাউন্টারে, তুমি ধরো বললা যে আমি 3টা টিকিট কাটবো, তাহলে বাসের লোক তোমার নামে 3টা টিকিট ইস্যু করা শুরু করলো। তো যখন তুমি বললা যে আচ্ছা দাঁড়ান আমার টাকা দিতে একটু দেরি হবে, আমাকে বাসা থেকে টাকা আনতে হবে, তাহলে বলো তো তোমার নামে এই 3টা টিকিট কি মানে দীর্ঘ সময় রেখে দিবে, 24 ঘন্টার জন্য রেখে দিবে, নাকি বলবে যে আপনি তাড়াতাড়ি টাকা না দিলে এই 3টা টিকিট আমাকে ছেড়ে দিতে হবে? এরকম কি পজিশনে কেউ পড়ছো কিনা বলো তো? যে তুমি ডিসিশন নিতে পারতেছো না পারচেস করবা কি করবা না, অথবা তোমার কাছে এই মুহূর্তে টাকা নাই, তাহলে তোমার নামে যে 3টা টিকিট ইস্যু হওয়ার কথা বাসের কাউন্টারে, এই 3টা টিকিট কি তার তোমার নামে দীর্ঘ সময় আটকায় রাখবে সে, নাকি একটা সার্টেন টাইম পরে সে ছেড়ে দিবে টিকিট 3টা বলো তো? ছেড়ে দিন। তাহলে তখন কিন্তু তোমাকে আগে বলে যে আপনার নামে 3টা টিকিট কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তার মানে কি সে আসলে কি করেছে বলো তো? 3টা টিকিটকে লক করে ফেলছে না তোমার নামে? জি স্যার।
তাহলে তোমার নামে যদি লক করে ফেলে, বলো তো বাইরের পৃথিবীর থেকে যেখান থেকে অ্যাক্সেস করুক না কেন, ওই বাইরে থেকে কি এই 3টা টিকিট আর দেখা যাচ্ছে, নাকি 3টা টিকিট সোল্ড দেখাচ্ছে বলো তো, বা রিজার্ভ বা আটকানো দেখাচ্ছে? রিজার্ভ আচ্ছা ফাইন, তাহলে 3টা টিকিট রিজার্ভ দেখাচ্ছে, তো তার মানে এই 3টা টিকিট তো আর কেউ কিনতে পারছে না। তো তুমি যদি টিকিটটা ফাইনালি না কিনো, তাহলে যদি রিজার্ভ রেখে দেয়, তাহলে 3টা টিকিট এমন হতে পারে না যে রাত্রেবেলা কক্সবাজারে বাস ছেড়ে দিচ্ছে, 3টা টিকিট আর বিক্রি হয়নি। তাহলে কেউ তো আর তোমার নামে এই কাজটা করতে চাইবে না। তাহলে সে তখন কি করবে? সে বলবে যে আইদার আপনি তাড়াতাড়ি টাকা দেন, অথবা কি করেন আপনার নামে কিন্তু বেশিক্ষণ রিজার্ভ রাখা যাবে না, হয়তো 10 মিনিট 1 ঘন্টা রিজার্ভ রাখা যাবে, তারপর আমরা কিন্তু টিকিটগুলো আবার ওপেন করে দিব। তার মানে এখানেও কিন্তু দেখো ওরা কিন্তু লক করে নিচ্ছে। তার মানে যে কোনো রিসোর্স যেটা বাইরের জায়গা থেকে বা একাধিক জায়গা থেকে রিসোর্স গুলোকে যখন অ্যাক্সেস করা সম্ভব, ওই রিসোর্স গুলো অ্যাক্সেস করতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে? আগে সেটাকে এক্সক্লুসিভলি লক করে নিয়ে তারপরে কাজ শুরু করতে হবে। ঠিক আছে? তাহলে রেইজ কন্ডিশন একটা আনডিজায়ারেবল সিচুয়েশন, এটা আমরা বুঝে ফেললাম, দুইটা এক্সাম্পল দিয়ে দেখলাম। রেইজ কন্ডিশন থেকে বাঁচার জন্য কি করা যেতে পারে সেটাও একটা আমরা আইডিয়া পেয়ে গেলাম, যে রিসোর্স লক করে নিব। আচ্ছা, এই যে আমরা রিসোর্স লক করলাম, এই কথাটাকে আমরা বলি মিউচুয়াল এক্সক্লুশন। এই যে এটা মিউচুয়াল এক্সক্লুশন। তাহলে মিউচুয়াল এক্সক্লুশন মানে কি? যে এট এ টাইম দেখো একটা মাত্র প্রসেস এট এ টাইম ক্যান ইউজ এ শেয়ার্ড রিসোর্স। তার মানে যদি একাধিক প্রসেস রিসোর্সটা শেয়ারও করে, এট এ টাইম একজনের বেশি তুমি কি করতে পারবা না? রিসোর্সটাকে অ্যাক্সেস করতে দিবা না। এইটুকু ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। আচ্ছা, এখানে দেখো আরেকটা আমরা জিনিস একটু বলে নিই। যেমন ধরো এই যে এইভাবে আমরা যদি চিন্তা করি যে এই হচ্ছে P1, ধরো তার কোড, এখানে অনেক কোড আছে, এই জায়গাতে আমি একটা ব্লক আলাদা করলাম, এখানে হচ্ছে সে ওই যে প্রিন্টার ডেমনটা সে অ্যাক্সেস করে। ঠিক আছে? সে এখানে সে প্রিন্টার ডেমনটা অ্যাক্সেস করে। আচ্ছা, তাহলে দেখো এই কোডের ভিতরে, ঠিক আছে, প্রিন্টার ডেমনের ডাটা রাইট করার ব্লকটা হচ্ছে যে মাঝখানে। তাহলে বলতো এই যে এইখানে যখন সে আসবে, এই যে এই ব্লকটাতে কি হচ্ছে বলতো? এই ব্লকটাতে প্রিন্টার ডেমনের ক্ষেত্রে চিন্তা করো, এখানে তোমার যে কিউটা আছে, তুমি একটা অন্য প্রসেসের রিসোর্স অ্যাক্সেস করতেছো না বলতো? এই জায়গায় এসে, ঠিক আছে, তোমার এখানে তুমি প্রিন্টার ডেমনের যেই ডাটা রাইট করা রিড করা এগুলোর কাজ করতেছো। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এটা যদি প্রিন্টার ডেমন হয়, এখানে আমরা লিখলাম প্রিন্টার ডেমন, তাহলে প্রিন্টার ডেমনের নিজের কোড কিন্তু এখানে আছে। আর এই ব্লকটাতে এই যে এখানে হচ্ছে তার একটা ফাংশন আছে, এইটা ফাংশনটা হচ্ছে শেয়ার্ড ফাংশন। এখানে সে ওই যে ওই কাজগুলো করে, কেউ যদি কিউর ভ্যালু জানতে চায় তাকে কিউর ভ্যালু দেয়, কারো কাছ থেকে ডাটা রিসিভ করে নেয়, ঠিক আছে, ইনের ভ্যালু বাড়ানো টাড়ানো, এই কাজগুলো হচ্ছে এই ব্লকটাতে হয়। তাহলে দেখো এই যে মাঝখানে যে ব্লকটা, এই ব্লকটাতে কি করতেছে বলতো? এই ব্লকটা প্রিন্টার ডেমন P1 P2 P3 এর সাথে, এগুলো এদের সাথে শেয়ার করতেছে না? এই মাঝখানে ব্লকটা দেখো তো। আচ্ছা, এই ব্লকের বাইরের যে ব্লকগুলো, এগুলো কিন্তু শেয়ার্ড রিসোর্স না। কারণ কি বলো? এখানে সে নিজে প্রিন্ট করতেছে, প্রিন্টারের সাথে কমিউনিকেট করছে, তার মানে তার নিজস্ব কোড আছে। তাহলে এই যে শেয়ার্ড ব্লকটা দেখো আমরা দুই ভাবে লিখলাম। একটা হচ্ছে কি, যে প্রিন্টার ডেমন তার নিজের কোডের মাঝখানে একটা রিসোর্স ব্লক আছে যেটা সে সবার সাথে শেয়ার করছে। তাহলে এই যে শেয়ার যে ব্লকটা, এই ব্লকটাতে বলতো P1 P2 P3 তিনটা প্রসেসকে কি একসাথে ঢুকতে দেওয়া ঠিক হবে কিনা শেয়ার ব্লকটাতে? না স্যার। তাহলে তোমার প্রসেসের মধ্যে তুমি যদি কোনো একটা ডাটা ব্লক থাকে বা একটা ফাংশন থাকে যেটাতে তুমি অন্য কারোর সাথে ডাটা শেয়ার করো, ওই ব্লকটাতে একাধিক প্রসেসকে একসাথে ঢুকতে দেওয়া কি ঠিক হবে, নাকি একটা একটা করে ঢুকতে দিবা? বলতো একজন একজন করে ঢুকতে দিবা? একটা একটা। আচ্ছা ফাইন, তাহলে একজনকে যদি তুমি অ্যাক্সেস দাও, তাহলে এই যে ব্লকটা, যেটা এই ব্লকটা যে আমরা বক্স আঁকলাম, এই ব্লকটাকে আমরা বলবো এখন থেকে ক্রিটিক্যাল সেকশন। ঠিক আছে? তার মানে ক্রিটিক্যাল সেকশন মানে কি? ক্রিটিক্যাল সেকশন মানে হচ্ছে তোমার কোড ব্লকের যে অংশটাতে তুমি ডাটা শেয়ার করতেছো অন্যদের সাথে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। তাহলে দেখো, রেইজ কন্ডিশন তুমি যদি অ্যাভয়েড করতে চাও, তোমাকে প্রথম কথা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন গ্যারান্টি দিতে হবে।
মিউচুয়াল এক্সক্লুশন মানে কি, একটার বেশি প্রসেসকে তুমি কি করতে পারবা না, কোনোভাবেই তোমার ক্রিটিক্যাল সেকশনে বা ক্রিটিক্যাল রিজনে তুমি ঢুকতে দিবা না। এটা যদি তুমি এনশিওর করতে পারো তাহলেই তোমার রেইস কন্ডিশন অ্যাভয়েড হয়ে যাবে। তাহলে তাহলে এখন আমরা যদি তোমাকে একটা অ্যালগরিদম লিখতে বলি যে তুমি একটা অ্যালগরিদম দিয়ে রেইস কন্ডিশন অ্যাভয়েড করবা, আটকায় ফেলবা, তাহলে তোমার অ্যালগরিদমের অবজেক্টিভ কি থাকবে বলো তো? যে তোমার যে শেয়ার্ড রিসোর্স, এই শেয়ার্ড রিসোর্সে তুমি এট এ টাইম কি করবা না বলো তো? দুজনকে কি এন্ট্রি দিয়ে দিবা? না স্যার। তাহলে তোমার একটাই অবজেক্টিভ না যে তোমার শেয়ার রিসোর্সে তুমি দুজনকে লক করতে মানে দুজনকে প্রবেশ করতে দিবা না। কি করতে হবে, আগে লক করে ফেলতে হবে, তারপরে একটা একটা প্রসেস কাজ শেষ করে গেলে দেন আরেকটা প্রসেসকে তুমি সুযোগ দিবা। এই তো আমাদের আইডিয়াটা নাকি? আচ্ছা, তাহলে রেস কন্ডিশনের যে অ্যালগরিদমটা এখন আমরা এই অ্যালগরিদমগুলো আমরা দেখবো গ্র্যাজুয়ালি। এই অ্যালগরিদমের মধ্যে দেখো এই চারটা তোমার প্রপার্টি থাকতে হবে, প্রপার্টিজ অফ এ গুড সলিউশন। তার মানে যে রেস কন্ডিশন আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি, ঠিক আছে, অ্যাভয়েড রেস, এই রেস অ্যাভয়েড করার জন্য যে অ্যালগরিদমটা লিখবো, এই অ্যালগরিদমটার এই চারটা প্রপার্টি থাকতে হবে। কি কি দেখো, এটা বলে আমরা আজকে শেষ করে দিব। প্রথম কথা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন মানে কি, যে তোমার অ্যালগরিদমটাকে গ্যারান্টি দিতে হবে যে এট এ টাইম দুইটা প্রসেস আমার শেয়ার রিসোর্স অ্যাক্সেস করতে পারবে না। এটা হচ্ছে আমাকে এক নাম্বার গ্যারান্টি দিতে হবে। এইটা বাদ হলে তো আমার রেস কন্ডিশন বাদই পড়বে না, তাই না? নাকি এটা তো এক নাম্বার লাগবেই, নাকি এটা বাদ দিয়ে অন্য কিছু করা যাবে? না স্যার। না স্যার। আচ্ছা, তার প্রথমটা লাগবে। আচ্ছা দেখো, দুই নাম্বারটা হচ্ছে নো অ্যাজাম্পশন অ্যাবাউট সিপিইউ স্পিড অর নাম্বার অফ সিপিইউ। এটা মানে হচ্ছে, যেমন দেখো সে এটা হচ্ছে প্রোগ্রাম P1, এই হচ্ছে কোড, এই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল সেকশন, তারপর আবার অন্যান্য কোড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, এই P1 এর এই ব্লকটা হচ্ছে শেয়ার্ড, এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। আচ্ছা, এখন P1 তার এই ব্লকটা সবার সাথে শেয়ার করছে, তাহলে P2, P3, P4 এরা এই ব্লকটা অ্যাক্সেস করতে পারে, এই যে কোড ব্লকটা, মাঝখানে যে ব্লকটা। আচ্ছা, এখন দেখো তোমরা যখন কোনো প্রোগ্রাম লেখো, তোমরা কি আসলে এটা কখনো ধরে নাও যে এই প্রোগ্রামটা কোন পিসিতে রান করবে, কয়টা কোরে রান করবে, এগুলা বুঝে প্রোগ্রামিং করো, নাকি জেনারেল প্রোগ্রাম লেখো যে এটা যেন যে কোনো পিসিতেই বা যে কোনো সিস্টেমে যেন ভালো পারফর্ম করে? কিভাবে কোড লেখো বলো তো? জেনারেল। জেনারেল লেখো। আচ্ছা আচ্ছা, এমন যদি হয় যে তুমি চিন্তা করলা, যে ডেভেলপার চিন্তা করতেছে, দেখো এই P1 এর ডেভেলপার, তুমি হচ্ছে P1 এর ডেভেলপার, ঠিক আছে, এভাবে চিন্তা করো। তো P1 এর ডেভেলপার তুমি চিন্তা করতেছো যে তুমি তোমার একটা মাঝখানে ডাটা ব্লক আছে, শেয়ার্ড ব্লক, এই ব্লকটাতে তুমি কি করবা, এই ব্লকটা আসলে লক করে নেওয়া উচিত ছিল না? এই ব্লকে ঢুকতে, যেমন ধরো P2 যদি এই ব্লকে ঢুকতে চায়, কি করতে হবে বলতো? P2 যদি এই ব্লকটাতে আসতে চায়, বলতো এই ব্লকটা আগে লক করতে হবে না? Yes. আচ্ছা, লক করে কাজ শেষ করে আবার কি করতে হবে, আনলক করতে হবে না? Yes. তাহলে তুমি যদি এমন চিন্তা করো যে যেই কম্পিউটারে আমার এই P1 প্রোগ্রামটা রান করবে, যে ডেভেলপার কিন্তু তুমি, হ্যাঁ, P1 এর, যে কম্পিউটারে আমার এই প্রোগ্রামটা রান করবে, এটা এত ফাস্ট একটা কম্পিউটার, সুপার কম্পিউটার, হ্যাঁ, নাম্বার অফ প্রসেসর অনেকগুলো আছে, যে একটা প্রসেস যদি কোনো কারণে আমার এই কোড ব্লকে ঢুকেও যায়, এত ফাস্ট কম্পিউটার যে টাইম কোয়ান্টাম শেষ হওয়ার আগেই সে এই ব্লকগুলো অ্যাক্সেস করে বাইরে চলে যাবে। এটা অ্যাজিউম করে যদি তুমি প্রোগ্রাম লেখো, ভালো করে দেখো কি বলছি, চিন্তা করে দেখো বুঝলে কিনা জিনিসটা। তুমি চিন্তা করতেছো যে আমার P1 প্রোগ্রামটা যেই কম্পিউটারে রান করবে, সেটা এত ফাস্টার একটা কম্পিউটার, এখানে নাম্বার অফ প্রসেসর আছে 10টা, হ্যাঁ, এখানে এতগুলো কোর আছে, বিশাল র্যাম আছে। সো যদি কোনো কারণে প্রসেস P2 এই ব্লকটা অ্যাক্সেস করতে চায়ও, এই ব্লকের লক করার কি আর দরকার পড়বে, নাকি ব্লকটা খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করে সে বেরিয়ে চলে যাবে না? এটাই তো তোমার অ্যাজাম্পশন হচ্ছে না নাকি? Yes, sir. আচ্ছা, তাহলে যদি এইটাই তুমি অ্যাজিউমশন করো, তাহলে কি আসলে লক আর আনলক দরকার আছে? কারণ তোমার তো টাইম কোয়ান্টাম শেষ হওয়ার আগেই তুমি এই শেয়ার রিসোর্স ব্লকটা এক্সিকিউট করে বেরিয়ে চলে যাবে। কিন্তু দেখো, এই যে তুমি অ্যাজাম্পশনটা করলা, এটা আসলে একটা ভুল অ্যাজাম্পশন হলো না? কারণ তোমার এটা যদি ফাস্টার একটা কম্পিউটারে রান করে, হয়তো তোমার শেয়ার মানে কি বলে এটাকে রেস কন্ডিশনে অ্যারাইজ নাও করতে পারে, ঠিক আছে,
কিন্তু যদি একটু লোয়ার এন্ড কম্পিউটারে তোমার অ্যালগরিদমটা রান করে তখন কি হবে বলো তো? লক করার দরকার পড়ে। তখন কি তোমার লক আনলক না করলে রেস কন্ডিশন অ্যারেজ করে যাবে না? ঠিক আছে। মানে দেখা গেল কি রেস কন্ডিশনটা কিভাবে হইতে পারে যে P2 যখন এই ব্লকটা অ্যাক্সেস করতেছে মাঝখানে কনটেক্সট সুইচ হয়ে P3 ও এই ব্লকে চলে আসলো, তাহলে তো রেস কন্ডিশন হবে। দেখো যে দুইটা প্রসেস একসাথে আছে। তাহলে এই যে যখন তুমি অ্যালগরিদম লিখবা তখন অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে কি যে তোমাকে জেনারেল অ্যালগরিদম লিখতে হবে এবং লক আনলক করা ম্যান্ডেটরি, এটা তোমাকে করতেই হবে। কোন কম্পিউটারে লিখলাম, কয়টা সিপিইউ, এগুলো হিসাবে আনা যাবে না। 3 নাম্বার কি বলছে দেখো, নো প্রসেস আউটসাইড ক্রিটিক্যাল রিজন ক্যান ব্লক আদার প্রসেস। ঠিক আছে, এটা মানে কি যে ধরো এইভাবে চিন্তা করো, ধরো এইভাবে চিন্তা করো, এই হচ্ছে P1, তার এই হলো আমাদের শেয়ার ব্লক। আচ্ছা P2, P3, P4। আচ্ছা এই মুহূর্তে এই যে শেয়ার ব্লকটাতে P2 আছে। আচ্ছা P2 যদি শেয়ার ব্লকটায় থাকে, P2 কি P3, P4 কে বাধা দিতে পারবে না ঢুকতে? লজিক্যালি চিন্তা করে বলো তো, যে আমি তো এখন শেয়ার ব্লকে আছি, সো 3, 4 কে আমি চাইলে বাধা দিতে পারি না যে তোমরা ঢুকতে পারবে না। আচ্ছা তাহলে P2 যদি এই শেয়ার ব্লকের ভিতরে থাকে এবং এদেরকে বাধা দেয় ঢুকতে, তাহলে তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে না? আচ্ছা P2 ধরো এখানে নাই, P2 আছে শেয়ার ব্লকের বাইরে, এই জায়গায় আছে, তাহলে P2 শেয়ার ব্লকে নেই, তার কাজ শেষ। এইবার এখনো সে P3 আর P4 কে বাধা দিচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারলাম? এখান থেকে কোডটা একটু আরেকবার লিখি, দেখো এই যে হলো P1 এর কোড। আচ্ছা এই হলো আমাদের, এই হচ্ছে শেয়ার রিসোর্স। P2 আছে এই জায়গাতে, P3, P4 এই শেয়ার রিসোর্সে ঢুকতে চাচ্ছে, তাদেরকে কি ঢুকতে দেওয়া উচিত নাকি বাধা দেওয়া উচিত বলো তো? P2 রেসপেক্টে বলো। বাধা দেওয়া উচিত স্যার। না বাধা দিবা কেন? কারণ তুমি তো শেয়ার ব্লকের বাইরে চলে আসছো, তোমার তো কাজ শেষ। মানে তুমি তো ডাটা শেয়ার, যেই ব্লকটাতে ডাটা শেয়ার হচ্ছে এই ব্লকটার তো কাজ শেষ তোমার, তো তুমি বাইরে চলে আসছো না? তাহলে শেয়ার ক্রিটিক্যাল সেকশনের বাইরে বসে কি তুমি আরেকটা প্রসেসকে বাধা দিবা নাকি ক্রিটিক্যাল সেকশনে থাকলে তুমি বাধা দিবা বলো? থাকলে কে বললা যে মানে বাধা দেওয়া উচিত? স্যার যদি আমার টাইম কোয়ান্টাম মানে শেষ না হয় তাহলে তো হ্যাঁ, বাধা time দেওয়া লাগতেছে না। না টাইম কোয়ান্টাম ধরো তুমি এখানে আছো, এখন যদি তোমার টাইম কোয়ান্টাম শেষ হয়েও যায় তাও তুমি এখানে মাঝখানে বসে আছো না? জি স্যার। তাহলে তুমি তো আপ্রাণ চেষ্টা করবে এরা যাতে ঢুকতে না পারে। তখন কি হবে আসলে যদি টাইম কোয়ান্টাম শেষ হয়ে গেল ওই প্রসেসটা ওখানে বসে আছে তখন হ্যাঁ, বাধা তাহলে দিয়ে এই যে রাখা দিব? হ্যাঁ অবশ্যই বাধা দিয়ে রাখবো, যে আগে তো লক করবো। আমি যদি আগে লক করি তাহলে তো আমাকে আমার টাইম শেষ না হওয়া পর্যন্ত কেউ তো ঢুকতে পারবে না, কোনোভাবে পারবে না। আমি যতক্ষণ শেষ না হব, মানে এই ক্রিটিক্যাল সেকশন থেকে যতক্ষণ আমি এক্সিট না করব, ততক্ষণ যদি আমার টাইম নাও আসে আমি কিন্তু কাউকে ঢুকতে দিব না। মানে একবার লক করা মানে অন্য কেউ আর ঢুকতে পারবে না। আর বের হয়ে যাওয়ার সময় আনলক করে দিব না। তো একটা জিনিস কনফিউশন আর কি, লাইক যদি আমি লক হ্যাঁ। করি তাহলে কি টাইম কোয়ান্টাম কি মানে স্টিল হয়ে যাবে নাকি? না ধরো সে তুমি তোমার জন্য তুমি 5 সেকেন্ডের টাইম পেয়েছো, ভালো করে দেখো কি বলছি, তুমি 5 সেকেন্ডের জন্য সময় পেয়েছো টাইম কোয়ান্টাম, তুমি ক্রিটিক্যাল সেকশনে ঢুকলা, ঢুকে 5 সেকেন্ড কাজ করেছো কিন্তু তোমার ক্রিটিক্যাল সেকশনে কাজ শেষ হয়নি, কিন্তু ঢোকার সময় লক করে ফেলছো না? জি স্যার। আচ্ছা কনটেক্সট সুইচ হয়ে গেল, তার মানে P2 এখন কনটেক্সট সুইচ হয়ে গেছে, P2 এখন সিপিইউ তে নাই। কিন্তু P2 বলো তো এই ক্রিটিক্যাল সেকশনটাকে আটকায় রাখছে না কোন একটা ভাবে, কোন একটা ভ্যারিয়েবল বা কিছু একটা আটকায় রাখছে না? জি স্যার। তাহলে এখন P2 জায়গায় যদি P3 ঢুকতে যায়, P3 কি ঢুকতে পারবে? যদিও এখন P3 সিপিইউ তে আছে, তার টাইম কোয়ান্টাম চলতেছে, কিন্তু P3 কি এখানে ঢুকতে পারবে কিনা বলো তো? পারা উচিত কিনা? না পারবে না। তাহলে P3 যদি ঢুকেই যায় তাহলে তো P2 আর P3 একই ডাটা ওভাররাইট করার রিস্ক চলে আসতেছে, ঠিক কিনা তাই না? জি স্যার। সেই জন্য যখন তুমি লক করছো এট এনি কস্ট তুমি লক ছাড়বা না যতক্ষণ পর্যন্ত তুমি ক্রিটিক্যাল সেকশন থেকে লিভ না করতেছো। কাজে P2 তো আবার কখনো না কোনো সময় সুযোগ পাবে না, আবার চান্স পাবে না। কখন সুযোগ পাবে এটা তো স্যার ঠিক নেই আসলে। ঠিক নাই, দরকার নেই, যতক্ষণ সুযোগ না পাবো লক ছাড়া যাবে না, সোজা কথা। তাহলে স্যার টাইম কোয়ান্টাম পিটুর জন্য অনেক বাইরে যেতেছে না? P2 জন্য পারবে না তো। P2 ধরো সে তুমি একটা রুমে কাজ করতেছো, হ্যাঁ, তাহলে তুমি রুমটা লক করে ভিতরে ঢুকলা, ঢুকে কাজ শেষ হওয়ার আগেই তোমাকে একজন বলছে তোমাকে এখন বেরিয়ে যেতে হবে,
তা তুমি বাইরে হয়ে গেলে, কিন্তু রুমের লক করে লকটাকে তুমি করে রেখেই তারপর বের হয়ে আসলে। এখন তোমার আর চান্স আসতেছে না, অন্য কেউ কি আর ওই রুমটাতে ঢুকতে পারবে বলো তো? না স্যার। তাহলে তোমার ধরো আবার 5 মিনিট পরে বা 10 মিনিট পরে তোমার আরেকবার সুযোগ আসে, তখন তুমি আবার ঢুকবা ভিতরে, কারণ চাবি তো তোমার কাছে, তুমি তো লক করেই রাখছো। কাজ শেষ করে যখন তুমি বের হয়ে যাচ্ছ, তখন তুমি লকটা খুলে দিয়ে চলে যাবে না, যে এবার যে কেউ আসতে পারবে। মানে যতক্ষণ না শেষ হইতেছে লক থাকবে আর কি। এক্স্যাক্টলি, যতক্ষণ না শেষ হচ্ছে, তোমার যদি এখন 1 ঘন্টাও লাগে তুমি 1 ঘন্টায় লক করে রাখবা, কিন্তু লক তাহলে ছাড়া স্যার যাবে এটা না। তো এফিশিয়েন্ট হলো না মনে হয় 1 ঘন্টা। এফিশিয়েন্ট না হোক, কিন্তু যদি তোমার ডাটা লস হয়, শেয়ার রিসোর্স অ্যাক্সেস করতে গিয়ে যদি ডাটা লস হয়, এটা খারাপ নাকি তোমার এফিশিয়েন্টলি মানে টাইম বেশিক্ষণ আটকায় রাখলাম, কোনটা বেটার মনে হচ্ছে? যে তুমি যদি মনে করো যে রিসোর্স ওহো আটকায় রাখলে তো মুশকিল, তাহলে ছেড়ে দেই মাঝপথে ছেড়ে দিলে তো অন্য কেউ এসে তোমার ডাটা ওভাররাইট করতে চলে যাবে, তাহলে সেটা আরো খারাপ হয়ে গেল না জিনিসটা। আসলে ডিপেন্ড করে, যদি ওভাররাইড কইরাও তাড়াতাড়ি কাজ শেষ করতে পারে তাহলে তো না প্রবলেম নেই। ও ওভাররাইট করে তাড়াতাড়ি শেষ করলে, কাজ শেষ করলে কি হলো? তাহলে তো তোমার ডাটাই লস হয়ে গেল, বুঝলি কথাটা? তুমি আচ্ছা, রিসোর্স ছেড়ে দিলা, তোমার ডাটাই তো নষ্ট করে দিও সে, তাহলে তো তোমার আর লাভ হলো না কাজ তাড়াতাড়ি শেষ করে। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে তোমার অবজেক্টিভ হচ্ছে এট এনি কস্ট দুইটা প্রসেসকে একসাথে ঢুকতে দিব না, এটা ঢুকতে দিলেই ডাটা লসের চান্স আছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, শেষ করি, আমার আবার একটা ক্লাস আছে, হ্যাঁ আরেকটা সেকশনের সাথে শেষ করছি।